আমার নাম মঞ্জু এবং প্রতিটি মেয়ের মতো আমারও কিছু স্বপ্ন ছিল। আর এই স্বপ্ন দেখার অপরাধে আমাকে বিশাল শাস্তির সম্মুখীন হতে হয়েছে, যা আমি সারা জীবন ধরে ভোগ করেছি। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে কেউ কারো সাথে এরকম কিছু করতে পারে, যা আমার সাথে ঘটেছে। আমার বয়স তখন মাত্র 7 বছর, কিন্তু আমার প্রতি কেউ কোনো দয়া দেখায়নি এবং আমার জীবনকে নষ্ট করতে একটুও দ্বিধাবোধ করেনি। আমার মা যদি আমাকে সময় থাকতে বাঁচাতেন, তাহলে আমার সাথে এরকম কিছুই ঘটতো না। আমার সাথে যা ঘটেছে তা শুনলে যে কোনো মানুষের আত্মা কেঁপে উঠবে। আমার জন্ম এমন একটা পরিবারে হয়েছিল যেখানে সব সময় চরম দারিদ্র্য বিরাজ করত। আমরা 4 ভাই বোন। বাবা লোকের দোকানে আর মা লোকের বাড়িতে কাজ করতে যেতেন। আমি তখন খুব ছোট, আনুমানিক 7-8 বছর বয়স হবে। তাই সেই সময়ের জীবনটা আমার কাছে স্বপ্নের মতো মনে পড়ে। আমরা 2 বোন আর 1 ভাই ছিলাম। দিদি আমার থেকে বড় আর ভাই আমার থেকে ছোট। বাড়িতে এত অভাব থাকতো যে আমরা পেট ভরে খাবারও পেতাম না। টাকা দিয়ে জিনিস কিনে খাওয়া তো দূরের কথা, আমরা অন্যান্য বাচ্চাদের মতো স্কুলেও যেতে পারতাম না। আমার খুব ভালোভাবে মনে আছে, আমাদের গ্রামে একবার একটা মেলা বসেছিল। সেখানে আমরা ভাই বোন যাবার জন্য খুব কান্নাকাটি করছিলাম। বাবা বারবার নিষেধ করলেও আমাদের কান্না থামেনি। এরপরে মা আমাদের মেলায় নিয়ে গিয়েছিলেন, কারণ আমাদের সবাইকে কাঁদতে দেখে তার মন গলে গিয়েছিল। জানি না মেলাটা কী উপলক্ষে ছিল, তবে এটা আমাদের জীবনের সবচেয়ে বড় দিন, কারণ আমরা এই প্রথম মায়ের সাথে মেলায় গিয়েছিলাম। এত মানুষের ভিড় দেখে আমি খুব ঘাবড়ে গিয়ে দিদির আঙুল ধরেছিলাম। মেলায় বিভিন্ন ধরনের দোলনা এবং খাবারের জিনিস দেখে লোভ হচ্ছিল, কিন্তু কেনার মতো টাকা আমাদের ছিল না। দিদি বলতে লাগলো, মা আমি দোলনায় চড়ব। সাথে সাথে আমিও বললাম, মা আমি জিলিপি খাবো। মা তখন রাগ করে বললেন যে আমার কাছে টাকা নেই, আমি তোদের সবাইকে শুধু মেলা দেখাতে নিয়ে এসেছি। মেলার সৌন্দর্য দেখে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। হঠাৎ মেলায় কিছু একটা হলো, ফলে মানুষজন এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করলো। মা আমাদেরকে নিয়ে একপাশে দাঁড়ালেন। বুঝতে পারছি না সেখানে কি হচ্ছে। কিছুক্ষণ পর মা হঠাৎ বললেন, তাড়াতাড়ি বাড়িতে চল, নইলে এখানে আটকে পড়ব। এই বলেই মা আমাদের 3 ভাই বোনকে নিয়ে সামনের দিকে হাঁটতে লাগলেন। আমি ছোট ছিলাম। হঠাৎ আমার জামা কিছুতে আটকে যায়, ফলে আমি সেখানেই পড়ে যাই। ফলে দিদির হাত থেকে আমার হাত ছুটে যায়, কিন্তু কেউ আমার জন্য থামল না। আমি মাকে ডাকতে থাকলাম, কিন্তু মেলার চিৎকারে আমার চিৎকার কোথাও হারিয়ে গেল। দেখতে দেখতে মা, ভাই বোনেরা আমার চোখের আড়ালে চলে গেল। আমি লোকেদের ধাক্কার হাত থেকে বাঁচতে একপাশে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে মাকে চিৎকার করে এদিক ওদিক খোঁজার চেষ্টা করলাম, কিন্তু তাকে কোথাও দেখতে পেলাম না। দাঁড়িয়ে কাঁদছিলাম। কিছুক্ষণ পর একজন মহিলা আমার কাছে এসে জিজ্ঞেস করলেন, তুমি এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? আমি বললাম যে আমি হারিয়ে গেছি, মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তখন মহিলাটি বললেন, চিন্তা করো না, আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। একথা শুনে আমি কান্না থামিয়ে তার সাথে গেলাম। তিনি আমাকে গাড়িতে করে তার বাড়িতে নিয়ে গেলেন এবং বললেন, অনেক রাত হয়েছে, সকালে তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। তিনি আমাকে ভালো ভালো খাবার খেতে দিলেন। খাওয়ার পরে 1 গ্লাস দুধও দিলেন। আমি খুব খুশি হয়ে শুয়ে পড়লাম। সকালে আমাকে ভালো করে নাস্তা করিয়ে জামা কাপড় পরে রেডি হতে বললেন। জামা দেখে লোভ হচ্ছিল, তাই তাড়াতাড়ি সেটা পরে নিলাম। এরপর বললাম, আন্টি চলো আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো। তখন তিনি বললেন, আমি তোমার মাকে খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু তাকে কোথাও খুঁজে পাইনি। তাই যতক্ষণ না তোমার মায়ের খোঁজ পাচ্ছি, ততক্ষণ আমার সঙ্গেই থাকো। এই কথা শুনে আমার চোখে জল চলে এলো। তখন তিনি বললেন, আমি তোমাকে আমার মেয়ে হিসেবেই রাখব, তোমার কোনো কিছুর অভাব হতে দেব না। যখন তোমার মাকে খুঁজে পাবো, তখন তুমি তার কাছে ফিরে যেও। তিনি আমাকে আমার নাম জিজ্ঞেস করলেন, আমাকে খেলার জন্য অনেক খেলনাও দিলেন। এখন আমি আন্টির সাথে থাকতে শুরু করেছি। এখানে কিছুদিন থাকার পর একদিন অন্য এক আঙ্কেল এবং আন্টি এসে আমাকে তাদের সাথে নিয়ে গেলেন। যাওয়ার সময় তারা বললেন, তোমার মায়ের সাথে আমাদের দেখা হয়েছিল, কিন্তু তোমার মা তোমাকে ফিরিয়ে নিতে অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে আমার যে সন্তানেরা বাড়িতে আছে, আমি তাদেরই ভার বহন করতে পারছি না, তাই আমি মঞ্জুর ভার বহন করতে পারবো না। তাই এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবে। আমি খুব ছোট ছিলাম, তাই এসব কথার অর্থ বুঝতে পারিনি। আমি কাঁদতে শুরু করলে আঙ্কেল আমাকে বকাঝকা করে চুপ করিয়ে দেন। এখন আমি তাদের সাথে তাদের বাড়িতে এসেছি। তাদের বাড়িও আমাদের গ্রামের মতোই গ্রামে, কিন্তু তাদের বাড়িতে কোনো ছেলে মেয়ে ছিল না, শুধু তারা দুজনেই থাকতো। তাদের বাড়িতে আমি পেট ভরে খাওয়ার তো পেতাম,
কিন্তু আদর যত্ন পেতাম না। প্রথম প্রথম মা, বাবা, ভাই ও দিদিকে খুব মিস করতাম, কিন্তু ধীরে ধীরে আমি তাদের ভুলে যেতে লাগলাম, আর নতুন বাবা মায়ের কাছেই মন লাগতে শুরু করলো। আমার নতুন বাবা শহর থেকে জিনিসপত্র এনে গ্রামের দোকানে সেলাই করাতেন এবং মা বাড়িতে বাচ্চাদের জামাকাপড় বিক্রি করতেন। গ্রামের অনেক মহিলা আমাদের বাড়িতে কাপড় কিনতে আসতেন। মা তাদের বলতেন, এ হলো আমার মেয়ে মঞ্জু, আমরা একে অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছি। এই কথা শুনে সকল মহিলারা আমার নতুন মায়ের প্রশংসা করতেন, আর আমি অবাক হয়ে যেতাম যে এরা তো আমাকে কোনো অনাথ আশ্রম থেকে নিয়ে আসেনি, বরং আমি মেলায় হারিয়ে গিয়েছিলাম। তখনই আমার মায়ের কথা মনে পড়ে, যিনি আমাকে তার কাছে রাখতে অস্বীকার করেছেন। তাই আমি এখন আমার আসল মাকে ঘৃণা করতে শুরু করেছি। এই গ্রাম ছোট, কিন্তু তা সত্ত্বেও এখানে একটা স্কুল ছিল। আমার নতুন বাবা মা আমাকে স্কুলে ভর্তি করিয়েছিলেন। এখন আমি সেখানেই পড়াশোনা করি। মা সারাদিন সংসারের কাজ এবং কাপড় বিক্রিতে ব্যস্ত থাকতেন, আর বাবা নিজের কাজ থেকে ফাঁকাই পেতেন না। জানি না কেন এরা আমাকে নিয়ে এসেছেন। তারা আমার খুব একটা খোঁজখবর রাখতেন না। দুজনে নিজেদের কাজ নিয়েই ব্যস্ত থাকতেন। আমাকে মেয়ে হিসেবে নিয়ে তো এসেছিলেন, কিন্তু তারা মেয়ের মতো আমার আদর যত্ন নিতেন না। আমি বড় হয়ে জানতে পারি যে বিয়ের 15 বছর পরেও এদের কোনো সন্তান হয়নি। তাই তারা আমাকে মেয়ে হিসেবে তাদের বাড়িতে নিয়ে এসেছেন। আমিও লেখাপড়া আর ঘরের কাজে ব্যস্ত থাকতে শুরু করলাম। বাবার মেজাজ খুব কড়া, তাই মাকে ছোটোখাটো বিষয়ে বকাঝকা করতেন, কিন্তু আমি খুব কমই বকা খেতাম। বাবা তার সমস্ত রাগ মায়ের উপর ঝাড়তেন, আর মা তার সমস্ত রাগ আমার উপর প্রকাশ করতেন। তিনি আমাকে মারতেন না, কিন্তু এমন কটু কথা শোনাতেন যে আমার হৃদয়ে আঘাত লাগত। আমি ভাবতাম যে এদের যদি সন্তানের প্রয়োজনই না ছিল, তবে এরা আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? হয়তো লোকেদের কটু কথার হাত থেকে বাঁচার জন্য আমাকে নিয়ে এসেছিলেন। যাই হোক, আমি আমার প্রশ্নের উত্তর কখনো পাইনি। এভাবেই সময় কাটতে লাগলো। 12 অবধি পড়েছি। আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম, তাই বাবাকে বললাম যে আমি আরও পড়তে চাই, তাই আমাকে শহরে পাঠাও। বাবা বললেন, আমাদের ফ্যামিলির মেয়েরা এই পর্যন্তই পড়াশোনা করে, তাই তোমাকেও আর পড়াতে পারবো না। তখনকার মতো চুপ করে গেলাম, কিন্তু বাবা মায়ের সাথে কথা বলা কমিয়ে দিলাম। সব সময় মন খারাপ করে থাকি দেখে কিছুদিন পরে বাবা দুঃখের কারণটা বুঝতে পারলেন। আমার উপর এর প্রভাব এমন হয়েছিল যে আমার শরীরও খারাপ হতে শুরু করে। বাবা আমাকে এই শর্তে শহরে যেতে দিয়েছিলেন যে আমি কখনো তার বিশ্বাস ভাঙব না। আমিও বাবাকে কথা দিলে তিনি আমাকে শহরে সেই আন্টির কাছে পাঠিয়ে দেন যার কাছ থেকে তিনি আমাকে এনেছিলেন। সেই আন্টি এখন আগের থেকে অনেক বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু তিনি বাড়িতে একাই থাকতেন। বাড়িতে তার কাজ করার জন্য চাকরানি ছিল। কিছুদিন সেখানে থাকার পর আমি জানতে পারলাম আন্টি একটি ম্যারেজ অফিস চালান। যেসব বিবাহিত দম্পতিদের সন্তান হতো না, তাদের কোথাও না কোথাও থেকে সন্তান জোগাড় করে দিতেন। আমি অবাক হয়ে ভাবতাম, এই বাচ্চাগুলো তার কাছে আসে কোথা থেকে? আন্টিকে এই প্রশ্নটা করেছিলাম। আমার প্রশ্ন শুনে আন্টি প্রথমে একটু ঘাবড়ে যান, তারপরে বললেন, যেসব বাচ্চার মা বাবা নেই বা অনাথ, তাদের কিছু লোক আমার কাছে দিয়ে যায়। তাছাড়া এখনকার যুগ খারাপ। যেসব মেয়েরা বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে যায়, তারা সন্তান জন্ম দেওয়ার আগেই অ্যাবর্শন করাতে চায়। কিন্তু আমি জানতে পারলে তাদেরকে বলি, এই বাচ্চার জন্ম দাও, আর জন্মের সাথে সাথে বাচ্চাকে আমাকে দিয়ে দিও। বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দেব। এতে বাচ্চাদের জীবনও রক্ষা পায়, আর নিঃসন্তান দম্পতিরাও উপকৃত হয়। আন্টির কথা শুনে খুব খুশি হলাম। যাক, আন্টি এত ভালো কাজ করেন। তিনি বাড়িতেই একটা ঘরকে অফিসে পরিণত করেছিলেন। আমি তাকে বললাম, লেখাপড়ার পাশাপাশি আমিও তোমাকে সাহায্য করব। তখন তিনি আমাকে হিসাব নিকাশ করার দায়িত্ব দিলেন। এখন ধীরে ধীরে অফিসের কাজ দেখতে শুরু করি। কলেজ থেকে ফিরে অফিসের কাজ দেখতাম। তারপর সন্ধ্যায় কিছুক্ষণ পড়াশোনা করে আন্টির সাথে বসে গল্প করতাম। তারপরে আমার ঘরে ঘুমাতে যেতাম। এই ছিল আমার রুটিন। এভাবেই 1 বছর কেটে গেল। এই 1 বছরে মাত্র 4-5 বার বাড়ি গিয়েছি, কারণ বাবা প্রতি 2-3 সপ্তাহ পর পর শহরে কাজে আসতেন এবং আমার সাথে দেখাও করে যেতেন। তিনি আমাকে প্রতি মাসে কিছু টাকাও দিয়ে যেতেন। এখন আন্টিও তার কাজ করার জন্য আমাকে টাকা দিতে শুরু করলে আমি বাবাকে টাকা দিতে নিষেধ করলাম। তখন বাবা বললেন, ঠিক আছে, আমি এই টাকা তোর নামে জমা রাখব, এটা ভবিষ্যতে তোর কাজে লাগবে। আমি বাবার কথায় চুপ করে রইলাম। আমি এখনই বিয়ের কথা ভাবছি না, কারণ আমি আরও পড়াশোনা করতে চাই। তারপরে এমন হলো যে আমার কলেজে একটি ছেলের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল। আমরা দুজনে একই ক্লাসে পড়তাম। আমি প্রথমে তার সাথে নোটস নিয়ে কথা বলতে শুরু করি,
যা ধীরে ধীরে বন্ধুত্বে পরিণত হয়। বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপান্তরিত হয়। ছেলেটির নাম সানি। সানি একটা ধনী পরিবারের ছেলে। সে যখন আমাকে নিজের সম্পর্কে সব কিছু বলল, তখন আমি বুঝতে পারলাম না আমার মতো একটা গরিব মেয়েকে তার পরিবার কিভাবে মেনে নেবে। সে বলল, আমার বাবা মা পুরনো দিনের মানুষ না। তোমার ব্যাকগ্রাউন্ড নিয়ে তারা মাথা ঘামাবে না, কারণ তুমি খুব সুন্দর এবং বুদ্ধিমতী। সানির কথায় কিছুটা সান্ত্বনা পেয়েছিলাম, কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত ভয় কাজ করত। আমি ওর পরিবার নিয়ে ভয়ে ভয়ে থাকতাম, কিন্তু জানতাম না যে আসল সমস্যাটা আমার পরিবার থেকে আসবে। আমি প্রায়ই সানির সাথে রাতে ফোনে কথা বলতাম। আন্টির আমার উপর সন্দেহ হলে একদিন তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি রাতে কার সাথে কথা বলো? সে কি কোনো ছেলে যার সাথে তোমার বন্ধুত্ব হয়েছে? আমি আন্টিকে বললাম যে সে আমার ক্লাস ফ্রেন্ড এবং খুব ভালো ছেলে। এই কথা শুনে আন্টি হাসতে হাসতে বলল, তোমরা একে অপরকে পছন্দ করো? মনে রেখো, তুমি যে পরিবারের মেয়ে, সেই পরিবার তোমাকে এসব নাও করতে দিতে পারে। আমি আন্টিকে বললাম, সানি আমাকে বিয়ে করতে চায়। আন্টি বললেন, দেখা যাক কি হয়। যা হবে তুমি নিজেই দেখতে পাবে। তার কাছে থাকা আমার 2 বছর হয়ে গেছে। কিছুদিন পরেই আমার পরীক্ষা। তাই আমি এসব চিন্তা করা বন্ধ করে পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়লাম। পরীক্ষার শেষ দিন পরীক্ষা দিয়ে বাড়িতে এসে দেখি আন্টি কারোর সাথে ফোনে কথা বলছেন। তার কথা শুনে আমার কান খাড়া হয়ে গেল, কারণ তিনি কাউকে বলছিলেন যে মঞ্জুকে যে গ্রামের মেলা থেকে এনেছিলাম, সেই গ্রামে আমার এক মামাতো বোন থাকে। সে জানে মঞ্জুর আসল বাবা মা কে। এটা শুনে আমি সেখানেই আড়ালে দাঁড়িয়ে পড়লাম, কারণ আমি আন্টির সমস্ত কথা শুনতে চাই। কিন্তু যা শুনলাম তাতে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আন্টি ফোনে কাউকে বলছিলেন যে আমি মঞ্জুকে আমার পরিচিত এক দম্পতির কাছে বিক্রি করে দিয়েছিলাম, যাদের কোনো সন্তান নেই। কিন্তু এখনও পর্যন্ত তারা আমাকে পুরো টাকা দেয়নি। এখন সে যুবতী এবং আমার সাথেই থাকে। আমি ভাবছি যে এই সুন্দর একটা তাজা গোলাপকে এমন কাউকে দেব যে আমাকে এর লাভ দিতে পারবে। এটা শুনেই আমি আন্টির সামনে চলে আসি। আমাকে হঠাৎ সামনে দেখে আন্টি চমকে উঠে ফোন কেটে দিলেন। আমি চুপচাপ তার দিকে তাকিয়ে রইলাম। তিনি বলতে লাগলেন, যদি তুমি আমার কথা শুনেই থাকো, তাহলে এটাও শুনে রাখো, যা কিছু আমি বলছি তার সবই সত্যি। তোমার বাবা মায়ের সাথে আমার যে টাকার কথা হয়েছিল, তার কিছুটা এখনও বাকি আছে। এখন তুমি বলো, আমি কি সেই টাকা পাবো নাকি কোনোভাবে আদায় করব? এ কথা শুনে আমি ধপ করে চেয়ারে বসে পড়লাম। আমি তার সামনে হাত জোর করে বললাম, ভগবানের দিব্যি, আমার সাথে এরকম কিছু করো না। আমি তোমাকে সব টাকা দিয়ে দেব। পরের দিন বাবা যখন আমাকে নিতে এলেন, আমি আন্টির সামনেই বাবাকে জিজ্ঞেস করলাম, আমাকে কত টাকা দিয়ে কিনেছিলে, যেটা এখনও পর্যন্ত আন্টিকে দাওনি? এটা শুনে বাবা অবাক হয়ে আমার দিকে তাকাতে লাগলেন। আমি কিভাবে এসব জানলাম তিনি বুঝতে পারছেন না, তাই তাকে সব কিছু বললাম। বাবা আন্টিকে বললেন, তোমার সব টাকা আমি দিয়ে দিয়েছি। এখন তুমি কোন টাকার কথা বলছো? আর মঞ্জুর সামনে এসব বলার কি দরকার ছিল? তখন আন্টি বললেন, যে টাকা তুমি আমাকে দিয়েছিলে সেটা খুবই কম। তখন আমি জানতাম না যে এ যৌবনে এত সুন্দরী হয়ে উঠবে। আমাকে আরও টাকা দাও, না হলে আমি অন্য উপায়ে ইনকাম করে নেব। আমি এমনভাবে দাঁড়িয়েছিলাম যেন আমি কোনো বাজারের জিনিস, যার জন্য দরদাম করা হচ্ছে। আমার চোখ থেকে জল ঝরছিল। বাবাও রেগে গিয়ে বললেন, তুমি যদি এমন কিছু করো, তাহলে তোমার সব 2 নম্বরই ব্যবসার কথা পুলিশের কাছে ফাঁস করে দেব। এটা শুনে আন্টি একটু ভয় পেয়ে গেলেন। আমিও অবাক হয়ে বাবার মুখের দিকে তাকিয়ে রইলাম। কোন 2 নম্বরই ব্যবসার কথা বলছেন বাবা? বাবা বললেন যে আমি একে বাড়ি নিয়ে যাচ্ছি, তোমার কাছে আর একে রাখবো না। তখন আন্টি রেগে গিয়ে বাবাকে সানির সব কথা বলে দিলেন। তোমার মেয়ে এখানে এসে প্রেমে পড়েছে। এই কথা শুনে বাবা আরও রেগে গিয়ে আমাকে গ্রামে নিয়ে গেলেন। গ্রামে গিয়ে মাকে সব কিছু খুলে বললেন। মা বাবাকে বলতে লাগলেন, আমি তোমাকে আগেই বলেছিলাম যে পরের রক্ত কখনো আপন হয় না। দেখো, মেয়ে আমাদের আরও কী কী জিনিস দেখাবে। বাবা বললেন, এরকম কিছুই হবে না। 1 সপ্তাহের মধ্যেই ওকে বিয়ে দিয়ে দেব। এ যদি আমাদের পর ভাবতে পারে, তাহলে আমিও দেখাবো পর কী জিনিস। আজ পর্যন্ত আমি একে নিজের মেয়ের মতো মানুষ করেছি, এখন এও দেখবে আমার নাক কাটার পরিণাম কী হয়। এই বলে বাবা আমাকে ঘরে আটকে রাখলেন। আমি সারাদিন অনেক কেঁদেছি, কারণ সারা জীবন আমি আমার বাবা মাকে খারাপ ভেবেছি এবং ভেবেছি যে তারা আমাকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে চলে গেছিল। কিন্তু বাস্তবতা হলো এর উল্টো। আন্টি আমাকে মেলা থেকে অপহরণ করে তারপরে টাকার বিনিময়ে এদের কাছে বিক্রি করে দিয়েছেন, যারা আমাকে মোটেও ভালোবাসত না। এর থেকে তারা আমাকে মেরে ফেললে ভালো হতো। এখন কিছুই করার নেই,
কারণ আমি জানি না আমি কোন গ্রামের এবং আমার বাবা মাকে। এই সব কথা ভাবতে ভাবতে আমার মনটা ভার হয়ে গেল। আমার কান্না কারো উপর কোনো প্রভাব ফেলল না। আর বাবা না জানি কার সাথে আমার বিয়ে ঠিক করেছেন। আমি অনেক কেঁদেছি, বাবার সামনে হাত জোর করে অনুরোধ করেছি যে আমি সানিকে খুব ভালোবাসি এবং সেও আমাকে খুব ভালোবাসে। সে ভালো ছেলে। আমার মুখ থেকে অপরিচিত ছেলের নাম শুনেই সেকেলে মানসিকতার আমার বাবা আরও রেগে আমার মুখে এত জোরে থাপ্পড় মারলেন যে আমি নিচে পড়ে গেলাম। তিনি বললেন, তোমার বিয়ে সেখানেই হবে যেখানে আমি ঠিক করেছি, আর বিয়ের পর তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আগেও আমরা নিঃসন্তান ছিলাম, আর তোমাকে এই বাড়ি থেকে পাঠানোর পরে আবার আমরা নিঃসন্তান হয়েই জীবন কাটাতে পারবো। 1 সপ্তাহ পরে আমার বিয়ে হয়ে গেল। সানির ভালোবাসাকে মনের গভীরে পুঁতে রেখে রনির স্ত্রী হয়ে তার বাড়িতে এসেছি। রনির বাড়ির অবস্থা খুব খারাপ। সে তার বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা নেই এবং তার মা আমার জীবনকে দুর্বিষহ করার জন্য এখনও বেঁচে ছিলেন। রনির বয়স আমার বয়সের দ্বিগুণ। সে দেখতেও অদ্ভুত ধরনের। আমি তাকে মোটেও পছন্দ করতাম না। জানি না বাবা মা কী দেখে রনির সাথে আমার বিয়ে দিয়েছেন। নিজের মেয়ে হলে তারা কখনোই তার সাথে এমন কাজ করতে পারত না। জানি না তারা আমার উপর কিসের প্রতিশোধ নিলেন যে আমার জীবনকে একেবারে নরক বানিয়ে দিয়েছেন। শাশুড়িও আমার জীবনকে নরক বানিয়ে দিয়েছিলেন। তিনি একজন ডাইনি, যিনি সর্বদা আমার কিছু না কিছু দোষ বের করতেন আর আমাকে কটূক্তি করতে থাকতেন। তিনি খুব ভালো করে জানতেন যে আমি তার ছেলেকে মোটেও পছন্দ করি না, তাই তিনি আমার সাথে আরও বাজে ব্যবহার করতেন। নিজের মায়ের মতো রনিও একজন নির্বোধ এবং অশিক্ষিত লোক। মনের দিক থেকেও যদি সে ভালো হতো তাহলে হয়তো ধীরে ধীরে তাকে আমার স্বামী হিসাবে মেনে নিতাম। প্রথম দিকে আমি অনেক আপোস করার চেষ্টা করেছি, কিন্তু রনি অশিক্ষিত, অভদ্র এবং পুরনো যুগের মানুষ। আমি যদি ভালো পোশাক পরে বাড়িতেও থাকি তবুও সন্দেহ করত এবং বলতো, কার সাথে দেখা করতে যাচ্ছ যে এত সেজেগুজে আছো? ভদ্র মেয়েরা এরকম করে না। তার এই সব বাজে কথা শুনে তার প্রতি আমার ঘৃণা আরও বাড়তে লাগলো। এখন আমি তার দিকে তাকাইও না। তার সাথে কথা বলা একেবারে বন্ধ করে দিয়েছি। এখন তো রনি আমার গায়ে হাত তোলাও শুরু করেছে। সে তার মায়ের খেপানোতে খেপে যেত আর আমাকে বাজেভাবে মারত। একদিন রনি তার মায়ের পরামর্শে সমস্ত সীমা অতিক্রম করে আমাকে লাঠি দিয়ে পিটিয়েছিল। আমার ভেতরের ঘৃণার আগুন জ্বলে উঠল। আমি রনির হাত থেকে লাঠিটা টেনে নিয়ে আমার শাশুড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে লাঠিটা উঁচিয়ে বললাম, আজকের পর যদি আমার পিছনে লাগো তাহলে এই লাঠি দিয়ে তোমার মাথা ফাটিয়ে ছাড়ব। অনেক সহ্য করেছি তোমাদের অত্যাচার। আমি এত জোরে চিৎকার করলাম যে রনি ও তার মা হতভম্ব হয়ে গেল। আমি আহত সিংহীর মতো রূপ ধারণ করেছিলাম। শাশুড়ি আমার এই রূপ দেখে ভয় পেয়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে নিলেন। এরপর ভয়ে শাশুড়ি আমার পিছনে লাগা কম করে দিয়েছেন। তিনি ভয় পাচ্ছিলেন আমি হয়তো তার কিছু করে ফেলতে পারি। তিনি রনিকে উত্তেজিত করা বন্ধ করলে সেও ঠান্ডা হয়ে যায়। আমিও নিজেকে ঘরের মধ্যে বন্দি করে নিলাম। যখন রান্না করতে হতো তখনই ঘর থেকে বেরিয়ে রান্না করে খাবার নিয়ে ঘরে চলে আসতাম। তারপরে আর ঘর থেকে বের হতাম না। আমি মনে মনে বাড়ি থেকে পালানোর সিদ্ধান্ত নিলাম এবং খুব তাড়াতাড়ি সেই সুযোগও পেয়ে গেলাম, কারণ শাশুড়ির আত্মীয়ের বাড়িতে বিয়ে ছিল। আমি শরীর খারাপের অজুহাতে বাড়িতেই থাকলাম। মা ছেলে দুজনেই বিয়ে বাড়িতে গেলে আমি আমার ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যে শহরে পড়তাম সেখানে চলে গেলাম। এখানকার রাস্তাঘাট আমার কাছে নতুন নয়। আমি সোজা আমার বান্ধবীর কাছে গেলাম। সে আমাকে তার বাড়িতে থাকার জায়গা দিয়ে বলেছিল যে আমি তোকে চাকরি খুঁজতে সাহায্য করব। আমি তার বাড়িতে সপ্তাহখানেক ছিলাম। তারপর তার বাবা তার পরিচিতের মাধ্যমে আমাকে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউর ব্যবস্থা করে দেন। আমি তেমন শিক্ষিত না হলেও ইংরেজিটা খুব ভালোই জানতাম, আর সেই কারণেই খুব সহজে চাকরি পেয়ে গেলাম। চাকরি পাওয়ার পরে আমি একটা মেসে চলে যাই এবং একজন ভালো উকিলের সাথে কথা বলে রনির বাড়িতে ডিভোর্সের নোটিশ পাঠাই, কারণ আমি জানতাম যে রনির মতো একজন ইতর মানুষ সহজে আমার পিছন ছাড়বে না। এই শহরে এসে সানির কথা খুব মনে পড়ত। বিয়ের পর থেকেই সানির সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। আমি জানতাম যে আমি বিবাহিত, তাই সানির কথা ভাবাও পাপ। কিন্তু কেন জানি না সানিকে মন থেকে ভুলতে পারছি না। সানির সাথে একবার কথা বলা দরকার। কিন্তু আবার ভাবলাম আমি একজন বিবাহিত মেয়ে, ও আমাকে কেন ভালোবাসবে আর কেন আমাকে নিজের জীবনে অন্তর্ভুক্ত করবে? এই সব ভেবেই হৃদয়ে কষ্ট অনুভব করতাম। চাকরির 1 মাস পর কোম্পানির মালিক আমাকে অফিসে মিটিংয়ের জন্য ডাকলেন। তিনি আমার কাজে খুব খুশি। আমি যখন কোম্পানিতে জয়েন করি তখন তিনি বিদেশে ছিলেন, তাই তার সাথে আমার এখনও দেখা হয়নি। আমার সহকর্মীরা আমাকে বলেছিলেন যে খুব অল্প বয়সী একজন ছেলে কোম্পানির মালিক।
যে খুব পরিশ্রমী এবং ভালো মনের মানুষ। এমনকি এটাও জানতে পেরেছিলাম যে তিনি খুব গরিব ফ্যামিলি থেকে উঠে এসেছেন। তিনি নিজের কঠোর পরিশ্রমের কারণে এই অবধি পৌঁছেছেন। যখন আমি মালিকের সাথে দেখা করতে তার কেবিনে গেলাম, তখন খুব অবাক হয়েছিলাম, কারণ তার বয়স খুবই কম। মালিকের সাথে প্রথম সাক্ষাৎ খুব ভালো ছিল। তিনি আমার কাজের খুব প্রশংসা করলেন এবং আমার বেতনও বাড়িয়ে দিয়েছেন। সেদিন খুশি হয়ে মেসে ফিরলে আমার নামে আসা ডিভোর্সের কাগজপত্র হাতে পেলাম। ঈশ্বরকে ধন্যবাদ দিলাম যে রনির মতো একজন অভদ্র লোকের থেকে মুক্তি পেয়েছি। নিজের জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এখন আমি স্বাধীন। বাবা মা বা আন্টির সাথে কোনো যোগাযোগ রাখিনি, কারণ আমি জানতাম যে এরা কখনোই আমার ভালো চাইবে না। কিছুদিন পর মালিক আবার আমাকে অফিসে ডেকে নতুন কিছু কাজ দিলেন। আমি আমার সেরাটা দিয়ে খুব ভালোভাবে সেই কাজটা শেষ করার পর যখন ফাইলটা মালিকের সামনে রাখলাম, তখন তিনি খুব খুশি হয়ে আমাকে তার সাথে লাঞ্চের প্রস্তাব দেন। আমি একটু দ্বিধায় ছিলাম। তখন তিনি বললেন, আমাকে তোমার ছোট বা বড় ভাই মনে করতে পারো। আমি খুশি হব যদি তুমি আমার সাথে লাঞ্চ করো। তার কথা শুনে আমার মন ভরে গেল। আমার ভাইয়ের কথা মনে পড়ল, যাকে শেষবারের মতো মেলায় দেখেছিলাম। মালিকের সাথে লাঞ্চ করতে গেলে তিনি আমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করলেন। আমি তাকে শর্টকাটে আমার কথা বললাম। সব কথা শুনে তিনি বললেন, কেন জানি না তোমাকে আমার আপনজন বলে মনে হয়। কিছু মনে না করলে আমি কি তোমাকে দিদি বলে ডাকতে পারি? আমি খুশি হয়ে তাকে অনুমতি দিলাম। তিনি আমাকে তার ফোন নাম্বার দিয়ে বললেন, যখনই প্রয়োজন হবে কোনো রকম দ্বিধা না করে ফোন করো। সেদিনের পর থেকে আমি মাঝে মাঝে তার সাথে ফোনে কথা বলতাম। একদিন আমার শরীর খুব খারাপ হলে আমি অফিসে যেতে পারিনি। পরে আমার মোবাইলে ফোন এলো যে আমি তোমার মেসের বাইরে বসে আছি, তাড়াতাড়ি বাইরে এসো, ডাক্তারের কাছে যেতে হবে। প্রথমে তো রাজি হয়নি, কিন্তু সে কিছুতেই মানতে চাইল না। তাই বাধ্য হয়ে নিচে নেমে এলে তিনি আমাকে হাসপাতালে নিয়ে ডাক্তার দেখালেন। ডাক্তার আমাকে কিছু ওষুধ লিখে দিলেন। ফেরার পথে তিনি আমাকে খাবার খেতে নিয়ে গেলেন। খেতে খেতে আমার দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে বললেন, তুমি আমার হারিয়ে যাওয়া দিদি। আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। আমি ভাইকে জড়িয়ে ধরে শুধুই কেঁদে যাচ্ছিলাম। ভাই আমার মাথায় হাত বুলিয়ে আমাকে চুপ করালো। তারপরে সোজা আমাকে তার বাড়িতে নিয়ে এলো। আমাকে বলল যে তুমি যখন হারিয়ে গিয়েছিলে তখন বাবা মা তোমাকে অনেক খুঁজেছিল, কিন্তু তোমাকে কোথাও পাওয়া যায়নি। তারা যতদিন বেঁচে ছিলেন ততদিন তোমাকে খুঁজে পাওয়ার চেষ্টা করতে থাকেন। তোমাকে খুঁজে পাওয়ার আশা নিয়েই তারা এই পৃথিবী ছেড়ে চলে যান। আমি প্রীতমকে বড় দিদির কথা জিজ্ঞেস করলাম যে সে কোথায় এবং কেমন আছে। আমি দিদিকে একবার দেখতে চাই। প্রীতম বলল, দিদি এই শহরেই থাকে। আমি তোমাকে তার সাথে দেখা করাতে নিয়ে যাব। আমি দিদিকে দেখার জন্য খুব উদ্বিগ্ন ছিলাম। হঠাৎ যে এইভাবে পরিবারের সবার সাথে দেখা হবে, এটা আমার কাছে কল্পনার অতীত। তারপরে ভাই আমার সম্পর্কে জিজ্ঞেস করল। তখন আমি তাকে আমার পুরো গল্প বললাম। আমার গল্প শুনে তার খুব খারাপ লাগলো, কিন্তু তারপর সে আমাকে খুঁজে পেয়েছে বলে ঈশ্বরকে ধন্যবাদ দিল। ভাই আমাকে চাকরি করতে নিষেধ করে বলল, তুমি এখন বাড়িতে বসে জীবনকে উপভোগ করো। এ কথা শুনে আমি হাসতে লাগলাম। প্রীতম দিদিকে ফোন করে ডেকে নিল। আমরা সবাই একে অপরকে দেখার পর একে অপরকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদতে থাকি। এরপরে আমরা অনেকক্ষণ একসঙ্গে বসে গল্প করতে থাকলাম। একদিন দিদি আমাকে আমার ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কে জিজ্ঞেস করে বলল, আমি ভবিষ্যতে কী করতে চাই, কারণ সে চাইতো আমি যেন বিয়ে করে থিতু হই। আমার মাথায় সানির কথা আবার এলো। আমি প্রীতমকে বললাম যে আমি শুধু সানির সাথে একবার দেখা করতে চাই। কেন জানি না মনে মনে একটা আশা ছিল যে সানি নিশ্চয়ই এখনও আমাকে ভালোবাসে। আর এই আশা নিয়েই আমি সানির সাথে দেখা করতে চেয়েছিলাম। সে তার বাবার ব্যবসা চালাতে শুরু করেছে। আমার কাছে তার নম্বর ছিল। তাকে কল করার সময় আমার আঙুল কাঁপছিল, কিন্তু আমি সাহস সঞ্চয় করে তার নম্বর ডায়াল করলাম। সে আমার কণ্ঠস্বর শুনে খুশি হয়েছিল। আমি তাকে দেখা করার জন্য হোটেলে ডেকেছিলাম। আমরা একে অপরকে দেখে খুব খুশি হই। কফি খেতে খেতে আমি ওকে নিজের সম্পর্কে সব খুলে বললাম। কিন্তু আমার বিয়ে ও ডিভোর্সের কথা শুনে হঠাৎ করেই সানির মুখের রং সাদা হয়ে গেল। সে বলল, আসলে আমার বাবা মা আমার সম্পর্ক ঠিক করে ফেলেছে এবং কিছুদিন পরেই আমার বিয়ে। আমি বুঝতে পেরেছি যে সানি বিবাহিত এবং ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চায় না। আমিও আমার মনের আবেগগুলোকে দমিয়ে নিলাম। যখন সানি তার জীবনে এগিয়ে যেতে চায়, তখন আমি কেন তার পথে বাধা হয়ে দাঁড়াবো? আমার দিদি এবং ভাই আমাকে বিয়ে করার জন্য অনেক চাপ দিয়েছিল, কিন্তু এখন বিয়ে এবং ভালোবাসার উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। তাই আমি পরিষ্কার না বলে দিলাম। সবাই আমাকে বোঝানোর অনেক চেষ্টা করার পরেও আমি রাজি হইনি। তারপরে দিদি এবং ভাইকে আমার জেদের কাছে আত্মসমর্পণ করতে হয়।
কিছুদিন পর আমরা সবাই মিলে প্রীতমকে বিয়ে দেই। এই বিয়ের অনুষ্ঠানটা ছিল আমার জীবনে সবচেয়ে স্মরণীয় অনুষ্ঠান। এখন জীবনে কোনো কিছুর অভাব নেই, শুধু ভিতরে ভিতরে কিছুটা শূন্যতা অনুভব করি। হয়তো আমি এখনও আমার হৃদয় থেকে সানিকে বের করতে পারিনি, হয়তো কখনো পারবও না। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, আমার কি সানিকে ভুলে জীবনে এগিয়ে যাওয়া উচিত, নাকি হৃদয়ে সানির ভালোবাসা নিয়েই জীবন কাটানো উচিত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।